চলো শুরু করি। আচ্ছা, যে সেটটা দেওয়া ছিল তার 6 নম্বর অঙ্ক দিয়ে স্টার্ট করতে হবে। 6 নম্বর দিয়ে শুরু করছি। কি বলেছে, a + b আর √ab অনুপাতটা দেওয়া আছে, a:b এর মান চাওয়া আছে। 6 নম্বর অঙ্কে বলা আছে a + b √ab এটা ইকুয়াল টু 4:1। তাহলে a:b মান কত হবে, তাই তো? দেখ, প্রথমত অনুপাতটাকে ভগ্নাংশ আকারে লিখি, তাহলে এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই কথার অর্থ a + b is equals to 4√ab। a + b equal to 4√ab। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা a + b দিয়ে বা a আর b দিয়ে একটা সমীকরণ পেলাম। আমাদের a আর a:b এই অনুপাতটাকে নিয়ে আসতে হবে। কি করে আনা যায়? সর্বপ্রথম আমরা রুটটাকে যদি তুলে দিই, ঠিক আছে, রুট যদি তুলে দিই, রুট তোলার জন্য আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করে দেব। তো বর্গ করলে এখানে থাকছে a + b হোল স্কয়ার, এখানে হয়ে যাচ্ছে 4 এর স্কয়ার মানে 16ab। ওকে, আচ্ছা, এই জায়গা থেকে আমরা কি বের করতে পারি? এখান থেকে আমরা পাবো হচ্ছে a + b হোল স্কয়ার কে আমরা লিখব a - b হোল স্কয়ার। কি লেখা যায়? a + b হোল স্কয়ার সূত্র a - b হোল স্কয়ার, তারপরে কি হয়? a + b হোল স্কয়ার সূত্র a - b হোল স্কয়ার প্লাস 4ab প্লাস 4ab, এটা ইকুয়াল টু 16ab। অর্থাৎ a - b হোল স্কয়ার এটা হয়ে গেল 12ab। অতএব a - b হয়ে গেল √12ab, মানে 4√3 into √ab, 4√3 into √ab। আশা করি এতদূর বোঝা গেছে। এটাকে আমরা 1 নং সমীকরণ নাম দিলাম, এটাকে আমরা 2 নং সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, কি করব, আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ করব। 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে দেব। ঠিক আছে, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করবে। তো ভাগ করলে আমরা কি পাবো? ফার্স্টে উপরে পাবো a + b, নিচে পাবো a - b। a + b এর ভ্যালু হচ্ছে 4√ab, এর ভ্যালু হচ্ছে 4√3 into √ab। ঠিক আছে, সেটা 4√3 কি হবে? 2√3 হবে। ভুলেছে একটু? ও 12 রুট, তো ঠিকই ঠিক 2√ab, আমি বলেছি 2√3। ঠিক আছে, 2√3ab √ab। তাহলে লাইক √ab গুলো কেটে গেল, এখানে 2 আর 4 কাটলো, পুরো হলো 2। তাহলে a + b বাই a - b এর অনুপাত আসলো 2/√3। দেখা তো সবাই বলে সকলের বোধগম্য হয়েছে। ওকে, আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে a + b উপরে এসেছে, নিচে এসেছে a - b, এখান থেকে আমাকে a আর b নিয়ে আসতে হবে। কোন প্রক্রিয়ার সাহায্যে আনতে পারি? যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে। অতএব উভয় পক্ষে যোগভাগ প্রক্রিয়া বা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে দেব। যোগভাগ 4 ধরনের হয়, 4 ধরনের যোগভাগ হয়। লব যোগ হর বাই লব মাইনাস হর। যোগভাগ মানে লব আর হরকে নিয়ে কাজ করা। তো লব যোগ হর বাই লব মাইনাস হর, এটা এক প্রকারের যোগভাগ। লব মাইনাস হর বাই লব যোগ হর, এটা আরেক ধরনের যোগভাগ। হর মাইনাস লব বাই হর প্লাস লব, আর হর প্লাস লব বাই হর মাইনাস লব, এই টোটাল 4 ধরনের যোগভাগ হয়। কোনটা আগে করব? হর প্লাস লব। হর প্লাস লব বাই হর মাইনাস লব। তো হর প্লাস লব মানে হর মানে হচ্ছে নিচেরটা, হর প্লাস লব মানে উপরেরটা, নিচেরটা প্লাস উপরেরটা করলে 2a, আর হর মাইনাস লব করলে a - b মাইনাস a + b। যদি করিস a গুলো কাটবে, -b -2b আসবে। তা আমরা নেগেটিভ রাখতে যাচ্ছি না। ও তাহলে হচ্ছে লব যোগ হর। লব যোগ হর বাই লব মাইনাস হর। ঠিক আছে,
তাহলে লব প্লাস হর আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে লব যোগ হর বাই লব মাইনাস হর। সেটা অ্যাপ্লাই করলে কি হবে, বাম পক্ষে লবে হবে হচ্ছে লব কত ছিল a প্লাস b যোগ a মাইনাস b ডিভাইডেড বাই লব কত a প্লাস b মাইনাস হর। ডান দিকে একই জিনিস 2 প্লাস 3 বাই 2 মাইনাস 3। তাহলে দেখ উপরে হয়ে গেল b আর মাইনাস b কাটলো 2 এর হলো, নিচে a আর মাইনাস a কাটবে b প্লাস b 2b হয়ে যাবে। এটা ইকুয়াল টু 2 প্লাস 3 বাই 2 মাইনাস 3। অতএব 2 2 কাটলো, a বাই b থাকবে, a বাই b মানে a is to b equals to 2 plus 3 is to 2 minus 3। আশা করি বোঝা গেছে। ঠিক আছে শ্রেয়াংশী? তো কোশ্চেনটার মধ্যে বলা ছিল a plus b is to root ab, এটার ভ্যালু হচ্ছে 4:1। তাহলে a is to b প্রমাণ করতে বলেছিল 2 plus root 3 is to 2 minus root 3 হবে। তো এই হয়ে গেল তার কাছে। ঠিক আছে? ওকে। আচ্ছা 6 গেল, 7 6 তারপর 9 10 আছে 6 9 10 6 এর পরে 9 কি বলেছে দেখি, a plus b minus c by a plus b। কোশ্চেনটা লিখতে হবে a plus b minus c by a plus b equal to b plus c minus a by b plus c equal to c plus a minus b by c plus a। স্যার আমি পাচ্ছি না, স্যার আমি পাচ্ছি এটা পাচ্ছি পারছে? ওকে। এটা বইয়ে এখানে প্রমাণ করতে বলেছে, তাই এখানে প্রমাণ করতে বলেছে a equal to b equal to c। এর থেকে একটা জিনিস প্রমাণিত হলো, ওরা বই খাবে না আসলে এই চ্যাপ্টারটা স্কিপ হয়ে গেছিল, স্কিপ হয়ে গেছিল প্রোগ্রেসে, তাই না? তো এই জিনিস স্কিপ হয়ে গেছিল। এখানে a plus b minus c by a plus b এই জিনিসটা আমাদের প্রমাণ করতে, মানে এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে বলেছে যে a equal to b equal to c হবে, a equal to b is equal to c হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। কি করে করব দেখবি? সর্বপ্রথমত এই যে সমীকরণগুলো আছে, তুই একটা জিনিস লক্ষ্য কর, এর হরে যেটা আছে লবেও একই জিনিস মাইনাস সি। দেখ এখানে a আর হরে a আর b আছে, তাহলে লবে মাইনাস, এখানে হরে b আর c আছে লবে মাইনাস a, এখানে c আর a আছে লবে মাইনাস b, আর লবে কিন্তু c প্লাস a আছে। তো আমরা কি করব, সেপারেশন অ্যাপ্লাই করব। সেপারেশন মানে বুঝিস তো কি, ভাগ করে দেব। কিভাবে ভাগ করব, এই যে a প্লাস b এর উপরে a প্লাস b আছে, তো a প্লাস b কে a প্লাস b দিয়ে ভাগ করব, তাহলে ওরা কেটে যায়, কেটে গিয়ে কত প্রোডিউস করবে 1। তাহলে 1 লিখলাম মাইনাস রিমেইনিং যেটা থাকলো c ডিভাইডেড বাই a প্লাস b। বোঝা গেছে না এটা? একই কাজ পরের দুইটাতে, একই কাজ পরের দুইটাতে। তার মানে এটাকে কত লিখবো, মাঝেরটাকে মাইনাস a বাই b প্লাস c। ওকে, তারপর এটাকে 1 দেখো c প্লাস মাইনাস b বাই, হ্যাঁ ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবি, সমীকরণের উভয় পক্ষে যদি একই সংখ্যা থাকে সংখ্যাগুলো কেটে যায়। সমীকরণের উভয় পক্ষে যদি একই সংখ্যা যোগ বা বিয়োগ হয়ে থাকে, ঠিক আছে, সেটা কেটে যায়। তাহলে উভয় পক্ষ সবগুলো সাইডে 1 আছে না, তো 1 কে আমি কেটে দিতে পারি। সমীকরণ যেহেতু, সমীকরণটার থেকে 1 কেটে গেল, শুধু 1 কাটবে। কি পড়ে থাকলো, মাইনাস c বাই a প্লাস b, এখানে পড়ে থাকলো মাইনাস a বাই b প্লাস c, এখানে পড়ে থাকলো মাইনাস b বাই c প্লাস a। ঠিক আছে না? এই মাইনাস গুলো কেটে দিতে পারি যেহেতু সবগুলোতেই মাইনাস আছে। পড়ে থাকলো কি c বাই a প্লাস b, a বাই b প্লাস c আর b বাই c প্লাস a। আশা করি এতটা বোঝা গেছে। ঠিক আছে?
আচ্ছা একটা জিনিস কি জানিস যে x ইকুয়াল টু y ইকুয়াল টু z যদি হয়, x ইকুয়াল টু y ইকুয়াল টু z যদি হয়, তাহলে 1/x এর সাথে বাকিদের সম্পর্ক কি হবে? তাহলে কি হবে? 1/x ইকুয়াল টু 1/y ইকুয়াল টু 1/z, তাই না? তাই তো? যদি x ইকুয়াল টু y ইকুয়াল টু z হয় তবে তাহলে এই জিনিসটা হবে, যদি x ইকুয়াল টু হয় তবে এটা হবে, তাই না? এখন সেম কনসেপ্ট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি যে এটা সমান সমান এটা সমান সমান এটা আছে। এখানে কি করা হয়েছে? অনন্য উল্টে দেওয়া আছে, তো এখানেও উল্টে দিতে পারি, সমান হবে তো? তাহলে আমরা লিখবো অতএব a প্লাস b বাই c সমান সমান b প্লাস c বাই a সমান সমান c প্লাস a বাই b। কি পার এখানে কি লেখা আছে বলে? সকল পক্ষে অনন্য পড়তে হয় না, অনন্য এর মান বসিয়ে দেবে, ঠিক আছে? সকল পক্ষে অনন্যকের মান বসিয়ে দেবে, সকল পক্ষে অনন্যকের মান বসিয়ে দেবে, ঠিক আছে নিহা? দেখ কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে প্রথমে যেটা দেওয়া ছিল ওটা লিখেছি, তার পাশাপাশি আরেকটা জিনিসও দেওয়া আছে, বলা আছে এবং a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0। এটা বলা আছে a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0, কিন্তু এখনো অবধি কোথাও আমার a প্লাস b প্লাস c আসে না যে a প্লাস b প্লাস c কে ব্যবহার করব, তাই না? কি করে a প্লাস b প্লাস c কে আনা যেতে পারে? একদম ঠিক। কি করতে পারি? যদি আমরা লাস্ট যে সমীকরণটা আসলো তার সকল সাইডে 1 যোগ করে দিই, তাহলে দেখ a প্লাস b প্লাস c পাওয়া যেতে পারে। কারণ দেখ এখানে a প্লাস b তো আছে উপরে, লাগবে কত? প্লাস c। এখানে যেমন b প্লাস c আছে, লাগবে কত? এটা নিচে আছে, এখানে কত আছে? c প্লাস a, লাগবে কত? প্লাস b লাগবে। নিচে b টা কোথায় পাবো? নিচে। তাহলে ওই b টাকে ওর সাথে নিয়ে যাওয়ার জন্য প্লাস 1, ঠিক আছে? সবগুলোর সাথে প্লাস 1 করে দিলাম। অতএব a প্লাস b বাই c প্লাস 1 এটা ইকুয়াল টু b প্লাস c বাই a প্লাস 1 ইকুয়াল টু c প্লাস a বাই b প্লাস 1। পাশে কি লিখবো? পাশে লিখবো হচ্ছে সকল পক্ষে 1 যোগ করে দেব, যোগ করে লসাগু করে দিই। লসাগু করলে উপরে a প্লাস b প্লাস c বাই c হলো, এখানে হলো b প্লাস c প্লাস a বাই a, এখানে হলো c প্লাস a প্লাস b বাই b। ঠিক আছে? এখানে যে 1 গুলো কাটলো, এই কাটাটা যোগের কাটা না ভাগের কাটা? এই যে প্রথমে যে 1 গুলো কেটেছিল, এই কাটাগুলো যোগের কাটা না মানে ভাগের কাটা? ভাগ কাটা মানে কাটাকাটি বা ক্যান্সেলেশন দুভাবে হতে পারে, যোগের বা বিয়োগের থ্রু এবং ভাগের বা গুণের থ্রু। তো এটা কিসের? যোগের বা বিয়োগের নাকি ভাগের বা গুণের? যোগ বিয়োগ, তাই তো? এই 1 গুলো কেটেছে সেটা যোগ বিয়োগ। এখনো দেখ কাটাকাটি হবে, এখনো কাটাকাটি হতে পারে, লাস্ট লাইনেও কাটাকাটি সম্ভব। কাটা কাটবে উপরে মানে লব লব a প্লাস b প্লাস c কেটে যাবে, কিন্তু এই কাটাটা কিসের? এটা ভাগের কাটা। মাথায় রাখতে হবে যে ভাগের কাটা তখনই পসিবল, ভাগের থ্রু ক্যান্সেলেশন তখনই পসিবল যদি রাশিটা শূন্য না, কারণ একমাত্র শূন্য দিয়ে শূন্যকে ভাগ করবা, শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। এই জন্য কোশ্চেনে দেওয়া আছে যে ওই রাশিটার মান নট ইকুয়াল টু 0। ওই নট ইকুয়াল টু 0 দেওয়ার কারণই এটা, যাতে আমরা কাটাকাটি করতে পারি, কারণ ওটা যদি 0 হয়ে যায় তাহলে আমি কাটাকাটি করতে পারবো না। মনে থাকবে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, ঠিক আছে? তো আমরা দেখে দিই, এটা ইমপ্লাইজ দ্যাট 1/c সমান সমান 1/a সমান সমান 1/b। পাশে লিখে দিই যেহেতু a plus b plus c not equal to 0, 0 যেহেতু না তাই কাটাকাটি সম্ভব হবে, ঠিক আছে? আচ্ছা প্রমাণ কি করতে হবে? a equal b equal to c কি করে করি? ওই যে উল্টে দেব আবার উল্টে দেব, অনন্য প্রয়োগ করব, ঠিক আছে? তাহলে আবার লিখব উভয় পক্ষে অনন্য, সকল পক্ষে অনন্য, সকল পক্ষে অনন্যকের মান বসিয়ে পাই, সকল পক্ষে অনন্যকের মান বসিয়ে পাই, সকল পক্ষে অনন্যকে মান বসিয়ে পাই। পাবো হচ্ছে c সমান সমান a সমান সমান b। আমরা অতএব দিয়ে লিখবো যেটা আমাদের ফাইনাল অ্যান্সার a ইকুয়াল টু b ইকুয়াল টু c।
ঠিক আছে না? এই তো। খুব কঠিন ছিল তো। তাহলে এটা হয়ে গেল 9 আর কোনটা জানি বললি 6 9 10 6 9 10 আচ্ছা কোশ্চেন নাম্বার 10 10 নম্বর কোশ্চেন কি বলেছে দেখি আচ্ছা x স্কয়ার মাইনাস yz বাই a y স্কয়ার মাইনাস zx বাই b z স্কয়ার মাইনাস xy বাই c প্রমাণ করতে বলেছে যে a প্লাস b প্লাস c ইনটু x প্লাস y প্লাস z ইকুয়াল টু ax প্লাস by প্লাস cz অথবা x ইকুয়াল টু y ইকুয়াল টু z ওকে তাহলে আমাদের দেওয়া আছে যে x স্কয়ার মাইনাস yz বাই a এটা ইকুয়াল টু দেওয়া আছে y স্কয়ার মাইনাস zx বাই b এটা ইকুয়াল টু দেওয়া আছে z স্কয়ার মাইনাস xy বাই c প্রমাণ করতে বলেছে a প্লাস b প্লাস c ইনটু x প্লাস y প্লাস z সমান ax প্লাস by প্লাস cz অথবা x ইকুয়াল টু y ইকুয়াল টু z x ইকুয়াল টু y ইকুয়াল টু z হলো হবে তবে আচ্ছা কি করে করা যায় এটা করা গেছে এটা করা যায় আরেকবার ট্রাই করব আচ্ছা তো আমাদের আনতে হবে হচ্ছে a প্লাস b প্লাস c আর তার সাথে গুণ রাখতে হবে x প্লাস y প্লাস z আচ্ছা সেটা আমি গুণ রেখে দেব a প্লাস b প্লাস c ও নিয়ে আসবো x প্লাস y প্লাস z দিয়ে গুণও করব ঠিক আছে প্রমাণ করতে বলেছে ax প্লাস by প্লাস cz হ্যাঁ হয়ে যাচ্ছে কি করে জানিস এর জন্য আমার দরকার একটা সূত্র কোন সূত্র সূত্রটা ছিল ক্লাস 9 ঠিক আছে কি উৎপাদক বিশ্লেষণ যে চ্যাপ্টারটা ছিল ক্লাস 9 এ সেখানে একটা সূত্র বলা হয়েছিল সেটা কি x³ + y³ + z³ - 3xyz ও হ্যাঁ পারাগে মনে হলো হ্যাঁ সূত্রটা কি ছিল এ না xy প্লাস এরকম কিছু ছিল না কি ছিল কি এক্স্যাক্টলি কি ছিল এই সূত্রটা আমাদের অনেক কাজে লাগে হ্যাঁ x plus y plus z equal to প্রথমত x + y + z ছিল কিন্তু হোল কিউব ছিল না কি ছিল তার কাছে? ও মাইনাস তারপর কি না এর সাথে গুণ থাকে x² + y² + z² - xy - yz - z হলো এটা হচ্ছে ক্লাস 9 এর উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারের একটা সূত্র লাস্ট সূত্র ছিল এটা ঠিক আছে ক্লাস 9 এর উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারে তো আমাদের এই সূত্রটা এই অঙ্কটা করতে কাজে লাগে ঠিক আছে কোশ্চেন হচ্ছে কি করে তো যেটা দেওয়া আছে আমরা এটাকে ইকুয়াল টু একটা আনুপাতিক ধ্রুবক k ধরে নিই ঠিক আছে তাহলে ধরি যেটা দেওয়া আছে x² - yz / a এটা সমান সমান y² - zx / b এটা সমান সমান z² - xy / c এটা সমান সমান k অতএব x² - yz এটা সমান সমান কি লেখা যেতে পারে k a অতএব অতএব y² - zx এটা আমরা লিখব kb এবং এরই পাশাপাশি z² - xy এটাকে লিখব আমরা kc তাহলে আমরা x² - yz y² - zx আর z² - xy তিনজনেরই মান লিখলাম ka kb kc ঠিক আছে আচ্ছা দেখি আর কি কি দরকার আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখানে থাকা উচিত a + b + c বাম পক্ষে a + b + c আছে এবং কি আছে এবং আছে হচ্ছে x * x + y + z তা a + b + c আনার জন্য আমরা কি করব দেখ এটাকে আমরা এক নম্বর সমীকরণ নাম দিচ্ছি এটাকে 2 আর এটাকে 3 তা আমরা এই তিনটে সমীকরণকে যোগ করে দেব সিম্পলি যোগ করে দেব ডান পক্ষে a + b + c চলে আসবে ঠিক আছে 1 + 2 + 3 করে পাই আমরা বাম পক্ষে যেটা পাবো সেটাকে এইভাবে লেখা যাবে x² + y² + z² - xy - yz - zx এটা ইকুয়ালস টু ka + kb
প্লাস kc, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, k এটাকে কমন নিলে a প্লাস b প্লাস c। আচ্ছা এখানে যে ইকুয়াল টু k ধরেছিলাম, k টা ইউজুয়ালি কি হয়, পাশে ব্র্যাকেট একটা জিনিস লিখতে লাগে, নট ইকুয়াল টু 0। ভেরি গুড, নট ইকুয়াল টু 0 আমাদের লিখে দিতে হবে। হ্যাঁ, ওটারও নিজস্ব মানে আছে, আর মানেটা তোরা একটু করে বলবি, ঠিক আছে? বুঝলি না? বাম পক্ষে a প্লাস b প্লাস c এর সাথে কত গুণ হয়ে আছে, যেটা প্রমাণ করতে বলেছে, তার বাম পক্ষে a প্লাস b, যেটা প্রমাণ করতে বলেছে, তার বাম পক্ষে a প্লাস b প্লাস c এর সাথে কত গুণ হয়ে আছে, x plus y plus z। x প্লাস y প্লাস z। আমাদের তো a প্লাস b প্লাস c চলে আসছে, আমরা x প্লাস y প্লাস z কে এর সাথে গুণ করে দেব। তো এটাকে একটা নাম দিয়ে দিই, এটাকে নাম দিলাম 4 নং সমীকরণ। তো 4 নং সমীকরণের সাথে আমরা x প্লাস y প্লাস z গুণ করে দেব। 4 নং সমীকরণের উভয় পক্ষে সরি x প্লাস y প্লাস z গুণ করে পাই। গুণ করলে আমরা কি পাবো? দেখ, গুণ করলে আমরা পাবো x প্লাস y প্লাস z ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx সমান k ইনটু a প্লাস b প্লাস c ইনটু x প্লাস y প্লাস z। ঠিক আছে? এখন এতটা লেখার পরে বাম পক্ষটাকে খেয়াল করে দেখ, সূত্রে পড়ে যাচ্ছে। এতটা লিখে দে আগে, লেখার পরে বাম পক্ষটাকে একটু নোটিস কর, দেখ সূত্রে পড়ে যাচ্ছে, তাই না? সূত্র আসছে, সূত্রের কিসের সূত্র? ওই যে লেখা হলো ওই সূত্রে। তো আমরা এটাকে এইভাবে লিখবো, অতএব লিখবো অতএব k ইনটু a প্লাস b প্লাস c ইনটু x প্লাস y প্লাস z সমান সমান x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। এটাকে নাম দেওয়া যেতে পারে 5 নং সমীকরণ। কত? তাহলে আমাদের x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz চলে আসলো, ঠিক আছে? আচ্ছা এই সূত্রটা x কিউব দিয়ে স্টার্ট হয়, একই না? তাহলে আমরা আমাদের যে যত এখন অবধি কাজ করলাম, যা যা নিয়ে কাজ করেছি, আরেকটা জায়গা থেকে খুব সহজেই x কিউব বানানো যেত, কিছু একটা গুণ বা ভাগ করা হলো, ঠিক আছে? কোন জায়গা এবং কত দিয়ে গুণ করতাম, আরেকটা জায়গায় খুব সহজে x কিউব নিয়ে আসা যেত, শুধু x কিউবকে নিয়ে আসা যেত, ঠিক আছে? আরেকটা জায়গা থেকে x কিউবটা আমি কোথা থেকে পেলাম? শুধু x কিউবের কথা বলছি, কিন্তু y কিউব z কিউব ওদের কথা ছাড়, x কিউবের কথা বলছি। x কিউব আরেকটা জায়গা থেকে খুব সহজে পেতো। তোদের কি মনে হয় কোন জায়গা থেকে পাবে? ওই যে স্যার ওই যে কোনটা? x স্কয়ার বাই yz বাই ওখানে যদি এক মানে লবে যদি x গুণ করতাম তাহলে x কিউব আসতো, কিন্তু তাহলে ওটা মানে তুই বলতে পারিস যে 1 নং সমীকরণটা, 1 নং সমীকরণে তো ওটা, তাই না? তুই বলতে চাচ্ছিস 1 নং সমীকরণে যদি আমি x গুণ করে দিতাম তাহলে এখানে x কিউব চলে আসতো, হ্যাঁ কি না? ঠিক বললো তো? আচ্ছা কোশ্চেন হচ্ছে x কিউব কেন আনবো? যেমন আমার এখানে x কিউব আছে, তেমনি y কিউব আছে, তেমনি z কিউব আছে। তো ও যে প্রসিডিউরে বলছে যে x কিউব নিয়ে আসা যেত, সেম প্রসিডিউরে y কিউব আর z কিউব আনা যেত না? কিন্তু কোন কোন সমীকরণ? 1 নং সমীকরণ থেকে y কিউব আসতো, কোন সমীকরণ থেকে আসতো? ওই যে 2 নং থেকে আসতো y কিউব, আর 3 নং থেকে আসতো z কিউব। কিভাবে আসতো? 1 নং এর সাথে কত গুণ করতে হইতো? 2 নং এর সাথে আর 3 নং এর সাথে। তো আমরা সেটাই করব, ঠিক আছে? 1 নং সমীকরণ 1 নং, 2 নং ও 3 নং সমীকরণের সহিত যথাক্রমে x, y, z গুণ করে দেয়, পাবো কি? 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণের সাথে আমরা x, y, z গুণ করব। গুণ করলে বাম পক্ষটা হবে 1 নং সমীকরণে এরকম x কিউব মাইনাস xyz
ইজ ইকুয়ালস টু ডান পক্ষ কি হবে কে এ এক্স, উভয় পক্ষের সাথে তো x গুণ করা হয়েছে, তাহলে এরকম হয়ে যাবে সমীকরণটা, ঠিক আছে তো? এটাকে আমরা নাম দিয়ে দেব নতুন একটা সমীকরণ 6। তারপরে 2 নং সমীকরণের সাথে কত গুণ করব? y তাহলে y যদি গুণ করি অ্যানসারটা বল কি আসবে? y cube minus y মানে x y z x y z, গুড। এটা সমান সমান y k b y, यस k b y, এটা হয়ে যাবে 7 নং সমীকরণ। আর একটা আসবে z কিউব মাইনাস x y z, এটা সমান সমান k c y, ঠিক লিখলাম? তো এটা হচ্ছে 8 নং সমীকরণ হলো। ও সরি k c z, यस k c z। আমরা কি করব 6 7 8 যোগ করে দেব, ঠিক আছে? 6 যোগ 7 যোগ 8 করে দেব, করে দেব। বাম পক্ষে থেকে আসছে x কিউব যোগ y কিউব যোগ z কিউব, আর কতগুলো x y z? বাম পক্ষে কতগুলো x y z? তিনটা x y z মানে মাইনাস 3x y z, ঠিক আছে না? না বুঝলে আপনি বলে দেন, বোঝা গেছে তো? আর ডান পক্ষে কি হচ্ছে? ডান পক্ষের প্রত্যেকটাতে k আছে না, তো k টাকে আমি কমন নিতে পারি, k ইনটু ax plus by plus cz, এটাকে 9 নম্বর সমীকরণ নাম দিলাম, ঠিক আছে? হয়ে গেছে, ওকে? এখন দুটো সমীকরণ পড়ো, এই নোট বাদ দিয়ে, নোটের সমীকরণটা বাদ দিয়ে, এই সমীকরণটা বাদ, এটা অঙ্কে এই সূত্রটা লেগেছে, বাট এটা অঙ্কের ভাগ না। নোটের সূত্রটাকে বাদ দিয়ে দুটো এমন সমীকরণ বল যে সমীকরণগুলোর মধ্যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz আসছে। আচ্ছা কোন কোন সমীকরণ? 5 আর 9 5 আর 9, 5 আর 9 কে তুলনা করে দিতে পারেন। হ্যাঁ 5 আর 9 কে যদি তুলনা করি কারা কারা সমান হবে? মানে ও এই যে এই পাশটা মানে 5 এর হচ্ছে বাম পক্ষটা আর এটা হচ্ছে ডান পক্ষ একদম ঠিক, এবার বুঝলি? আচ্ছা 5 এর বাম পক্ষ আর 9 এর ডান পক্ষ সমান হয়ে যাবে। 5 এর যে ডান পক্ষটা দেখ এটা আছে, আর 9 এর যে বাম পক্ষ সেটাতে এটা আছে, দুটো সেম না ভাস্কর? আচ্ছা যেটা আন্ডারলাইন করলাম তারা দুটো একই না, তাহলে বাম পক্ষগুলো সেম। তাহলে আমরা লিখব 5 ও 9 তুলনা করে পাই, 5 ও 9 তুলনা করে পাই, আমরা পাবো k into a plus b plus c into x plus y plus z, এটা সমান সমান k into ax plus by plus cz, ঠিক আছে? উভয় পক্ষ থেকে k কাটা যাবে? কেন কাটা যাবে? উভয় পক্ষের সাথে আছে উভয় পক্ষের সাথে গুণ হয়ে থাকে, তো যে কোনো সংখ্যা গুণ হয়ে থাকলে কাটা যায়? এই কাটাটা কিসের কাটা? যোগ বিয়োগের না ভাগ গুণের? এটা কিসের কাটা? যোগ বিয়োগের কাটা না ভাগ গুণের কাটা? ভাগ গুণের কাটা। ভাগ গুণের কাটার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন বলছিলাম, কি রেস্ট্রিকশন ছিল? জিরো হওয়া যাবে না। তাহলে এই কেটা তখনই কাটতে পারবো যদি এটা জিরো না হয়। কোশ্চেন এটা যে এটা জিরো না তো, না না কারণ শুরুতেই আমরা ক্লেম করেছি একদম স্টার্টিং এ যেখানে k নট ইকুয়াল টু 0, এই জন্য কাটতে পারবো। বুঝতে পারলাম? শুধু গুণ ভাগের ক্ষেত্রে যদি শুধু থাকলেই কাটাকাটি যাবে তা না, দেখতে হবে ওটা শূন্য না তো, শূন্য হলে পরে কিন্তু ওটা কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করলে ভুল হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে কি, তাহলে আমরা শেষমেশ আমাদের যেটা চাই সেটা পেয়ে গেলাম, a b c x y z, এটা সমান সমান ax by c, প্রমাণিত। হ্যালো, আচ্ছা মোটামুটি আমরা লম্ববৃত্তাকার চোঙ আর তোর হচ্ছে ওই চক্রবৃদ্ধি সুদ আর হচ্ছে অনুপাত সমানুপাত, এই তিনটে জায়গা থেকে কোশ্চেন অ্যাটেন্ড করেছি না এখনো অবধি? আচ্ছা, এরপর থেকে আমরা কোশ্চেন অ্যাটেন্ড করবো, বাট কিভাবে অ্যাটেন্ড করবো বলছি। আমরা যেগুলো আমাদের ইয়ের মধ্যে পড়বে, যেটা আমরা আজকে করতে যাচ্ছি, এই তিনটে চ্যাপ্টারের থেকে যে অঙ্কগুলো পড়বে, আমরা কি করব, একটা করব, দুটা গ্যাপ দেবো, তারপর একটা করবো, আর চেষ্টা করব অন্ততপক্ষে একটা করে অঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টার থেকে করার, ঠিক আছে? আমরা আজকে তিনটে চ্যাপ্টারকে টার্গেট নিয়েছি, চক্রবৃদ্ধি সুদ, তোর হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ এবং অনুপাত সমানুপাত। চেষ্টা করব অবশিষ্ট যে কটা অঙ্ক আসে তার থেকে অন্ততপক্ষে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অন্ততপক্ষে একটা,
আমরা কারণ 3টে করে গ্যাপ দিচ্ছি, দেখা গেল কোনো একটা চ্যাপ্টারের অঙ্কই বাদ চলে গেল, ঠিক আছে, ওটা করবো না। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অন্তত পক্ষে একটা করে অঙ্ক অ্যাটেন্ড করবো, এবং একটা অঙ্ক করবো, দুটো বা তিনটা গ্যাপ, দুটো গ্যাপ দিচ্ছি কারণ বেশি অঙ্ক নেই, দুটো অঙ্ক গ্যাপ দিচ্ছি, তারপরে অঙ্কটা করছি। এভাবে করব, পেজটা তাড়াতাড়ি শেষ হবে এবং তারপরে আমরা আরেকটু প্র্যাকটিস করার জন্য টাইম পাবো, ঠিক আছে। চল, তো ফার্স্টে কোনটা, 3 মাস অন্তর দেও, ওই অঙ্কটা বলি, ঠিক আছে। ঠিক পড়া অঙ্কটা দেখ, 3 মাস অন্তর দেও যে অঙ্কটা, বার্ষিক 8% সুদে 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলছে। তুই কি বাকি অঙ্কগুলো করছিস বাড়িতে? পড়ায়নি? না প্রশ্ন নেই। আমি ইয়ে করছি। তো যাদের কাছে কোশ্চেন নেই তারা দেখ, বেশি বড় কোশ্চেন না। 3 মাস অন্তর দেও বার্ষিক 8% হারে, 3 মাস অন্তর দেও বার্ষিক 8% হারে 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? 3 মাস অন্তর দেও বার্ষিক 8% হারে 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? 3 মাস অন্তর দেও বার্ষিক 8% হারে 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ। তো 3 মাস অন্তর দেও যদি হয়, সুদটা যদি 3 মাস অন্তর দেও হয়, তাহলে বছরে কতগুলো সুদ দিতে হচ্ছে? 4টা সুদ দিতে হচ্ছে না? তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে 8%। কি করে করা যায়? এই সেকশন এর আগেও আমরা এরকম অঙ্ক করেছি। কি করে এই অঙ্কটা করা যায়? তাই স্যার, ওই যে একটা ফর্মুলা ছিল না স্যার, যে p * 1 + r/4/100 হোল টু দি পাওয়ার n, মানে 4 1 প্লাস r/4 বাই 100 টু দি পাওয়ার n, ঠিক বলছে? হোল টু দি পাওয়ার, মানে যদি ফর্মুলাতে বসে তাহলে সেটা 4n হবে। 4n। 4n। আচ্ছা, তো এখানে গল্পটা কি হলো, যে এখানে যেহেতু বলেছে যে 3 মাস অন্তর দিও, তাহলে সেই হিসাবে 12 মাসে তো 1 বছর, তো কতবার দিতে হচ্ছে সুদ? 4 বার। তার মানে 4 বার 8% করে সুদ দিতে হচ্ছে, মানে সুদ পড়ে যাচ্ছে কত? 4টা 32%, ঠিক বললাম? 32% সুদ পড়ে যাচ্ছে। তো 32% সুদ কিন্তু কয় মাসের জন্য? 9 মাস। এটা আবার মাসে দেওয়া আছে, ওটা আমার বছরে দেয়। তো 9 মাস মানে কত বছর? 9/12 বছর। তাহলে আমি দুটো জিনিসকেই বছরের হিসাবে কনভার্ট করে নেব। তাহলে 3 মাস অন্তর যদি সুদ দেওয়া হয়, তার মানে বছরেও 4 বার সুদ দিয়েছে, ঠিক আছে? বছরেও 4 বার সুদ দিয়েছে। কারণ ওই যে 4 বার সুদ দিচ্ছে, আমাকে জাস্ট বের করতে হবে মানে কতটা টোটাল সুদ হবে। মোট আসলে পরিমাণ কত? আসলে পরিমাণ হচ্ছে 10,000 টাকা। সময় কত? 9 মাস, মানে 9/12 বছর, ঠিক আছে? এত অবধি সুদের হার 8%। এইখানে আমার একটা কোশ্চেন, 8% কি নিব সুদের হারকে? সুদের হার কি 8%ই ধরবো নাকি 8% থেকে চেঞ্জ হয়ে যাবে? 8% হচ্ছে বছরের সুদের হার। তাহলে বছরের সুদের হার, বড় বছর মানে 12 মাসে সুদ দিচ্ছে হচ্ছে 8%, 8 টাকা। 12 মাসে 100 টাকা 8 টাকা সুদ দিচ্ছে। ও 3 মাস পর পর সুদ দিচ্ছে, মানে টোটাল 4 বার সুদ দিবে। তাহলে কত হয়েছে? 4r নাকি? 4r। r/4, তুই কি বলছিস? r/4। r/4 মানে তো মাস অন্তর দেও 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ। r/4 এটাকে যদি জেনুইন ভাবে পড়ি, মানে সূত্র যদি না কাটাই, তাহলে কি করে করতাম? জেনুইনলি যদি করতাম তাহলে দেখ এভাবে হতো, 10,000 টাকা আছে, প্রথম 3 মাসের জন্য যদি আমি সুদ বের করতাম কত হতো? এভাবে যদি করি, 10,000 টাকা প্রথম 3 মাসের জন্য সুদ, ঠিক আছে? আমি তার আমি স্যার তারটা সরাসরি হিসাবে কাটবো, সরল সুদের মতো করে করতাম, ঠিক আছে? সরল সুদ হিসেবে কাটতো। তাহলে পরে তোর PTR বাই 100 হতো। সেক্ষেত্রে P হচ্ছে 10,000 হতো, T হচ্ছে 3 মাস, 3 মাস মানে হচ্ছে 3/12, 1/4 বছর, 1/4 বছর। আর ইনটু PT এবং R হচ্ছে 8% ডিভাইডেড বাই 100, এটা হয়ে যেত সুদ। সেই সুদ থেকে আমি আসলের সাথে যোগ করে দিতাম, ঠিক আছে? সুদ আসল পেয়ে যেতাম। সেই সুদ আসলটা পরে যে 3 মাস তার জন্য আসল হিসেবে কাজ করতো,
ঠিক আছে? তাহলে এইভাবে করি বরঞ্চ বেটার হবে। হ্যাঁ, ওটাতে আমার একটু কনফিউশন হচ্ছে যে সেক্ষেত্রে সুদের হারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তাতে বলছি এইভাবে করি, তাহলে আর কোনো কনফিউশন থাকছে না। এই সেটটা মুছে দিই। তাহলে ও 9 মাস অবধি সুদ দিয়েছে, তাহলে ও টোটাল সুদ দিয়েছে হচ্ছে 3 বার। 9 মাস হলেও 3 বার সুদ দিচ্ছে, ঠিক আছে? তাহলে লিখি হচ্ছে এইভাবে। কত নম্বর কোশ্চেন হবে তাহলে আমাদের? 11। হ্যাঁ নাম্বার দাও দরকার নেই, জাস্ট কোশ্চেনটা ইয়ে করে রাখিস, মার্ক করে রাখিস। এখানে বলা আছে যে প্রথম ক্ষেত্রে, মানে প্রথম ক্ষেত্রে টোটাল 3 বার আসবে, মানে 3টা ক্ষেত্র আসবে। তো প্রথম ক্ষেত্রে আসল হচ্ছে 10,000 টাকা। সময় কতটা? 3 মাস। 3 মাস মানে 3/12, দ্যাট ইজ 1/4 বছর। সুদের হার সেটা হচ্ছে 8%, কারণ 8% বার্ষিক সুদের হার বলছে, আমি বার্ষিকই রাখবো। 8% বার্ষিক সুদের হার, ঠিক আছে? অতএব সুদটা আমরা বের করব হচ্ছে PTR/100 সূত্রের সাহায্যে। তাহলে 10,000 ইনটু পিটি, কি হচ্ছে টাইম হচ্ছে 1/4 ইনটু PTR আর হচ্ছে 8 ডিভাইডেড বাই 100। কত হয়ে যাচ্ছে দেখি? 0 0 কাটতো, এখানে 0 0 কাটতো, এখানে 2 রয়ে গেল। তাহলে 200 টাকা সুদ হয়ে যাচ্ছে 200 টাকা, ঠিক আছে? আমাদের লাগবে কি? সুদাসল, ঠিক আছে? আমাদের লাগবে সুদাসল, কারণ যে সুদাসলটা বের হবে সেটাই পরের 3 মাসের জন্য কি হবে? আসল হিসেবে ট্রিট হবে। তাহলে অতএব সুদাসল হচ্ছে 10,000 প্লাস 200, এত টাকা। তার মানে 10,200 টাকা। এটা হচ্ছে পরের 3 মাসের জন্য আসল হিসেবে কাজ করবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে, এখন দ্বিতীয় ক্ষেত্রটা হিসাব করি। দ্বিতীয় ক্ষেত্রে আসল হচ্ছে 10,000 টাকা। সময় হয়েছে 1/4 বছর। সুদের হার সেটাও সেম, সুদের হার হচ্ছে 8%, মানে বার্ষিক সুদের হার, সেটা যদি বার্ষিক। অতএব সুদ হয়ে যাবে 10,000। এখানে কি না ওটা তো হ্যাঁ এখানে ঠিক করো, 10,200 হবে। তাহলে 10,200 গুণ 1/4 গুণ 8 ডিভাইডেড বাই 100। 0 গুলো কেটে গেল, এখানে 2 হলো, তাহলে 2 গুণ 4, 0 204, 204 টাকা। পরের 3 মাসের পরে সুদ পাচ্ছি 204 টাকা। অতএব সুদাসল হয়ে যাবে, আগে কত ছিল? 10,200 যোগ 204, এত টাকা ইজ ইকুয়াল টু 10,404 টাকা। চলো তৃতীয় ক্ষেত্রটা হিসাব করি। তৃতীয় ক্ষেত্রে আসল হয়ে যাবে আগের সুদাসল, মানে 10,404 টাকা। আগের সুদাসলই হচ্ছে বর্তমানে আসল। সময় হচ্ছে 1/4 বছর। সুদের হার সেটা হচ্ছে 8% বার্ষিক। সুদ কত হচ্ছে? সুদ হয়ে যাচ্ছে যেটা আসল গুণ 1/4 গুণ 8 ডিভাইড বাই 100, এখানে 2 হয়ে গেল। 20,808 হলো ডিভাইড বাই 100, এত টাকা। তার মানে কত হচ্ছে? 208 টাকা 8 পয়সা, মানে 208.08 টাকা, ঠিক আছে?
কি করব আমরা সুদাসল বের করব অতএব সুদাসল হবে আগের আসল 10,404 যোগ 208 টাকা 8 পয়সা, তার মানে এত টাকা কত হয়ে যাচ্ছে 10,000 ঠিক লিখলাম 10,000 2 1 612 8 পয়সা 10,612.08 টাকা। ঠিক আছে 10,612.08 টাকা। এভাবে আমরা জানতে পারলাম যে বছরের শেষে দেখ 3 মাস 9 মাস হয়ে গেল, 9 মাসের জন্য কি চেয়েছিল সুদ না সুদ চক্রবৃদ্ধি সুদ চেয়েছিল, তাহলে 9 মাস পরে যে সুদ দিতে হবে সেই সুদটা হচ্ছে অতএব 9 মাস পরে দেয় সুদ হলো 10,612.08 মাইনাস 10,000 টাকা ইজ ইকুয়াল টু 612.08 টাকা। এইভাবে 612 টাকা 8 পয়সা। ঠিক আছে তুই কি পড়ার দিয়ে করেছিস সেটা হ্যাঁ স্যার। এরকমই আসছিল। হ্যাঁ স্যার একই তো আসছে। তার মানে সেট একটু কারেকশন করে নিস, তোর যেটা বলছিলিস r/4 না ওটা 4r হতো, ঠিক আছে মানে সুদের হারটা 4 গুণ হয়ে যেত, ঠিক আছে তুই 4 ভাগ করে দিচ্ছিস, ঠিক আছে। আচ্ছা তাহলে এরপরে কোনটা করব কি বলছিলাম, একটা অঙ্ক তারপরে দুটো বা তিনটা অঙ্ক, দুটো অঙ্ক গ্যাপ দিয়ে তারপরে অঙ্কটা এটা কোন কত নম্বর হবে মেশিনের বর্তমান মূল্য এটা সেম এই যে এটা আগেও হয়ে গেছে। করেছি আগে। হ্যাঁ এই 8 নম্বর। আচ্ছা ঠিক আছে থাক। তাহলে তারপরে অঙ্কটা চলে যাচ্ছি বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে, এটাও কি আগে হয়েছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে মনে হয় না হয়েছে, এটা হয়নি। তাহলে এই অঙ্কটা বলি বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে কত বছরে 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300,300 টাকা হবে। আবার বলো। হ্যাঁ আবার কোশ্চেনটা হচ্ছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে কত বছরে 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে, 399,300 হবে, 399,300 সোজা আছে। তো এখানে আসল দেওয়া আছে, সুদাসল দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, শুধু সময় দেওয়া নেই, ঠিক আছে। তো আমরা জানি ভালো করে যে সুদাসলের সূত্র কি ছিল চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি ছিল 100 হোল টু দি পাওয়ার n। এটা ওই সূত্রের সাহায্যে আমরা সুদাসল বের করব এবং সেটা সমান সমান 3 লক্ষ টাকা বুঝতে হয়ে গেল। চল করি লেখো তাহলে যে আসল ইকুয়াল টু কত 3 লক্ষ না 3 লক্ষ টাকা, সুদের হার কত 10%, সময় ইকুয়াল টু n বছর ব্র্যাকেট লিখি ধরি, অতএব সুদাসল 3 লক্ষ নিয়ে করে শূন্য 3,99,300 না বলছো না কত হচ্ছে 3 লক্ষ টাকা মানে কয়টা শূন্য কিন্তু পিছনে 3 এর ভিতরে 5টা শূন্য, তাহলে সুদাসল হয়ে যাবে 3 তার ভিতরে 5টা শূন্য ইনটু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, তার মানে 3 তার ভিতরে এখানে 5টা শূন্য হয়ে গেল ইনটু 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার n, তার মানে 3 5টা শূন্য হয়ে গেল 11/10 হোল টু দি পাওয়ার n, 11/10 হোল টু দি পাওয়ার n, 11/10 হোল টু দি পাওয়ার n। প্রশ্ন অনুযায়ী
প্রশ্নানুযায়ী কি বলেছে যে 3 যে রাশিটা আমরা পেলাম এটা তো সুদাসল কত মান বলেছে 399,300 আমাদেরকে n এর মান বের করতে হবে এটা এক সমাধান করব তাহলে এখান থেকে কি করে n এর মান বের করব দেখ 11/10 টু দি পাওয়ার n করলাম মানে 3 লক্ষকে আমি ভাগ করে দিচ্ছি ওর সাথে তাহলে 399,300 ডিভাইডেড বাই 3 লক্ষ ঠিক আছে এখন দেখ শেষের দিক থেকে দুটো করে শূন্য কাটলো আচ্ছা লব আর হর এদের দুজনকে 3 দিয়ে ভাগ করা যায় লব এবং হর দুজনকে 3 দিয়ে ভাগ করা যায় লবকে 3 দিয়ে ভাগ করলে 1331 আর হরকে 3 দিয়ে ভাগ করলে 1000 হলো একটু শর্টকাট শিখাই এটা হচ্ছে বাম পক্ষে ছিল 11/10 হোল টু দি পাওয়ার n তাহলে নিচে 1000 আছে 1000 মানে 10 এর পাওয়ার কত 1010 এর পাওয়ারে 3 10 এর পাওয়ারে 3 আর উপরে এখানে কত আছে 11 আমি জাস্ট একটা জিনিস চেক করব 11 এর পাওয়ারে 3 মানে 11 কিউব ওটা 1331 হয় কি ঠিক আছে তো 11 কিউব ওটা 1331 হয় কি কিউব 1331 হয় তাই তো এখন কি করে হয় 11 কিউব মানে 121 গুণ 11 এটা গুণ করে দেখ 1331 ই আসে ঠিক আছে 1331 ই আসছে তার মানে এটাকে আমি লিখতে পারি 11/10 কত লিখব 11/10 হোল কিউব হোল টু দি পাওয়ার 3 কত স্যার 3 হবে তাহলে n এর মান হয়ে যাচ্ছে অতএব দিয়ে লিখব n = 3 এই হলো আমাদের आंसर ঠিক আছে না ঠিক আছে নমস্কার তারপরে কত নম্বর অঙ্কটা হবে মানে কি অঙ্ক দেখ ফার্স্ট বেঞ্চে তো কোশ্চেনটা আছে বল কত নম্বরটা মানে কোনটা সমাধান করো এটা পরে দুটো মানে 6 নাম্বার হবে এর পরে এটা তাই তো কলমের মূল্য প্রতিলোচন এই অঙ্কটা তো আগে থেকে এটা হচ্ছে না হ্যাঁ কলমগুলো হয়ে গেছে ও আচ্ছা যৌথ ব্যবসার অঙ্কটা তো বাদ যাবে মানে এই বার্ষিক 10% এর পরে যৌথ ব্যবসার যে অঙ্কটা ওটা তো করব না তাহলে ওটা ক্রস সমাধান গেল কলমের মূল্য গেল তারপর আছে y চলো এটা ভেদের অঙ্ক এটাও বাদ ঠিক আছে তারপরটা আছে হচ্ছে করণীয় অঙ্ক ওটাও বাদ তারপরটাতে তাহলে যেতে হবে তাহলে কত নম্বর 6 নম্বর তাই না এরপরে 6 নম্বরটা হবে ঠিক আছে ও না দুটো অঙ্ক গ্যাপ দিতে বলেছিলাম না তাহলে একটা দুটো হলো 6 এর অথবাটা হলো ঠিক আছে আমরা করব 6 এর অথবাটা 6 নম্বর না 6 এর অথবা 6 এর অথবা সেকশনে অঙ্কটা করব 6 এর অথবা সেকশনে কি বলেছে 6 এর অথবা সেকশনে বলেছে হচ্ছে যে যদি x বাই y প্লাস z যদি x বাই y প্লাস z ইকুয়াল টু y বাই x প্লাস z যদি x বাই y প্লাস z ইকুয়াল টু y বাই x প্লাস z equal to z by x plus y equal to x by z plus y sorry z by x plus y হয় equal to z by x plus y হয় তবে প্রমাণ করো প্রতিটি সংখ্যামালার মান - 1/2 অথবা -1 হবে 1/2 অথবা -1 হবে 1/2 হবে অথবা -1 হবে ঠিক আছে শুরু করি ঠিক আছে শুরু করি তো এই যে মানগুলো বের করার জন্য আমাদের x y z এর ভ্যালু লাগবে যে x y z কত হবে তো দেখ কি দেওয়া আছে x by y plus z equal to y by z plus x equal to z by x plus y তাই তো এখান থেকে আমাদের x y আর z চাই কি করে আনা যেতে পারে এই সাজেশন একটা ছোট্ট হিন্ট দিচ্ছি এরকমই কিছু একটা আজকেই করা হয়েছে কি করে আমি x y z কে নিয়ে আসতে পারি এক যোগ করব এক যোগ করলে x y z আসবে না বাট তা আমাদের সুন্দর কিছু একটা জিনিস আসবে ঠিক আছে চলো দেখি আমরা এটাকে 1 নং সমীকরণ নাম দিলাম লিখো 1 নং সমীকরণের 1 নং
সমীকরণে উভয় পক্ষে না সকল পক্ষে এক যোগ করে পাই। এক যোগ করলে আমরা পাবো x বাই y প্লাস z প্লাস 1 এটা ইকুয়াল টু y বাই z প্লাস x প্লাস 1 এটা ইকুয়াল টু z বাই x প্লাস y প্লাস 1। ওকে, ঠিক আছে সেকশন লসাগু করে দেব। x প্লাস y প্লাস z হবে বাই y প্লাস z এটা ইকুয়াল টু y প্লাস z প্লাস x বাই z প্লাস x এটা ইকুয়াল টু z প্লাস x প্লাস y বাই x প্লাস y। এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, কোশ্চেনটা একটা এক্সট্রা জিনিস বলা উচিত ছিল, জানিস কি? কি নট ইকুয়াল টু 0। একদম ঠিক, এটা নট ইকুয়াল টু 0 কোশ্চেনে বলা উচিত ছিল, কারণ আমাদের আসছে আমরা এখন কাটবো, না কাটলে তো এগোতে পারবো না। তো এটা কাটার জন্য আমরা ওই জিনিসটা চাই। তাহলে আমরা কেটে দিলে পরে আমরা পাবো 1 বাই y প্লাস z এটা ইকুয়াল টু 1 বাই z প্লাস x এটা ইকুয়াল টু 1 বাই x প্লাস y। আর দেখি যেখানে x plus y plus z not equal to 0 ধরা হলো, ঠিক আছে? যেখানে x plus y plus z not equal to 0 ধরা হলো। তো কখনো যদি কোশ্চেনে না দেওয়া থাকে ওরকম কিছু, তো তখন আমাকে এই স্টেটমেন্টটা লিখতে হবে, যেটাকে তুমি not equal to 0 করতে চাও পাশে লিখে দেবে যেখানে এটা not equal to 0 ধরা হলো, ঠিক আছে? এখন কি করি? এখন এই যে y plus z is equal to z plus x is equal to মানে উল্টে অনন্য করে দিই, তাহলে ওই 1 বাই গুলো চলে যাবে। তাহলে লিখি সকল পক্ষে অনন্যকে মান বসিয়ে দেয়, সকল পক্ষে অনন্যকে মান বসিয়ে দেয়, পাবো এরকম y plus z equal to z plus x equal to x plus y। এখান থেকে যে কোনো দুটো সমীকরণ, ঠিক আছে? তাহলে অতএব দিয়ে আমরা করব কি y plus z সমান সমান z plus x দিতে পারি। যদি তা করি তাহলে দেখ z গুলো কেটে যাচ্ছে, y equal to x আসছে। আবার যদি এখান থেকে এটাও করতে পারতাম যে z plus x সমান সমান x plus y, তার মানে এখান থেকে কি কাটতো, x গুলো কাটলে z equal to y। স্যার চলো তো আগে বললে ভালো হতো, যদি ওটাই করতাম আমরা। কি প্রথম দিয়ে যে শুরু আমরা যে লবকে ভারকে লব করতাম তাহলে সহজেই পেয়ে যেতাম x সরাসরি হয়ে যাবে। হ্যাঁ ঠিক, আমি ওই জন্যই বললাম ওকে যে এটা করলে আমি সরাসরি x plus y x equal to y equal to z পাবো না, কিন্তু সুন্দর একটা জিনিস পাবো, ঠিক আছে? তো এখানে আমরা কি করছি, সরাসরি x equal to y equal to z পাইনি, কিন্তু হ্যাঁ আমরা যেটা পেয়েছি তার থেকে আলাদা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমরা কি পাচ্ছি, দেখ y equal to x আসলো আর এখানে z equal to y আসলো, তার মানে আমি x equal to y equal to z বলতে পারি না? অতএব x equal to y equal to z। অতএব এই ক্ষেত্রে x by y plus z ধরে নে সবার মানই হচ্ছে x, যেহেতু x equal to y equal to z ধরে নিলাম সবগুলোই হচ্ছে x। তাহলে আমি উপরে তো x দেখতেই পাচ্ছি, নিচেও y আর z এর জায়গায় x লিখে দিতে পারি না? তাহলে মানটা কত হবে, x by 2x কত হয় 1 by 2। একই রকম ভাবে y by z plus x আছে, সবগুলোই x বা সবগুলোই y, যেটা ইচ্ছা কর, ঠিক আছে? তাহলে y by y plus y যদি করিস, যেহেতু x equal to y equal to z, তাহলে এরকম হয়ে গেল, সেক্ষেত্রে 1 by 2, ঠিক? আর তুই যদি লাস্ট একটা z by x plus y এটাও করিস, আর তুই যদি বলিস যে স্যার এখানে তো x equal to y equal to z সবগুলো জায়গাতে z বসাবো, তাহলে দেখ তুই 1 by 2 ই পাবি, z by z plus z by 2z that is 1 by 2। তার মানে প্রতি ক্ষেত্রে এই যে অনুপাতগুলো এদের মান কি হচ্ছে 1 by 2। অতএব লিখব x by y plus z এটা equal to y by z
z plus x এটা ইকুয়াল টু z বাই x plus y এটা ইকুয়াল টু 1/2। ভেরি গুড। তাহলে প্রত্যেকটি সংখ্যামালার মান 1/2 আসে। কিন্তু কোশ্চেনটা এখানেই শেষ না, কোশ্চেনটা এখানেই শেষ না। কোশ্চেনটা লিখছিস কি তোরা? কোশ্চেনটার মধ্যে আর কি বলছে? বা বা মাইনাস 1 কি করে আসবে? 1/2 তো চলে আসবে, -1 কি করে আসবে? কি করে দেখাই যে এদের মানগুলো -1? কারণ দেখ তাহলে কি প্লাস 1 এর বদলে মাইনাস 1 করতে হতো? দেখ এখানে আমি একটা জিনিস, এই অঙ্কটা যে -1/2 যে হয়েছে, এটা হতে গিয়ে আমি একটা জিনিস ধরেছি। কি ধরছি? একটা জিনিস ধরতে হয়েছে। আমরা ধরেছি যে x y z not equal to 0। এখন কোশ্চেনে তো এটা বলা নেই, তার মানে যে হবেই তার কোনো গ্যারান্টি আছে? না তাহলে x y z not equal to 0 এটা তো নাও হতে পারে। না তাহলে x y z not equal to 0 যদি না হয় তাহলে কি হবে? মাইনাস 1 equal to 0। ও হ্যাঁ আরে হ্যাঁ, কোন একটা জিনিস যদি অশূন্য না হয় তাহলে এটা শূন্য। শূন্যই হয়। তাহলে x y z 0 হতে পারে। হ্যাঁ। চল দেখি, যদি x y z এটা ইকুয়াল টু 0 হয় তবে y z ইকুয়াল টু কত পাবো? মাইনাস -x। হ্যাঁ। ঠিক তো বলছি, -x হ্যাঁ কমা z x ইকুয়াল টু কি পাবো? মাইনাস 5 কমা x y ইকুয়াল টু কি পাবো? -z, তাই না? অতএব এক্ষেত্রে x বাই y প্লাস z এর মান দেখতে কত আসে? x বাই y প্লাস z, x বাই y প্লাস z এর মান এখন কত? মাইনাস 5 মাইনাস x। এই যে y প্লাস z ও হ্যাঁ হ্যাঁ y প্লাস z এর মান মাইনাস x মাইনাস x বসালাম, কাটা গেল, কত হলো উত্তর? মাইনাস -1 তো না, -1, তাই না? একই রকম ভাবে y বাই z প্লাস x মানে y বাই -y কত? -1। একই রকম ভাবে z বাই x প্লাস y, z বাই x প্লাস y মানে z বাই মাইনাস z মানে -1। তিনটা ক্ষেত্রে মান কত আসবে? অতএব আমরা লিখব x বাই y প্লাস z এটা ইকুয়াল টু y বাই z প্লাস x এটা ইকুয়াল টু z বাই x প্লাস y এটা ইকুয়াল টু -1। আর ফাইনালি লিখব অর্থাৎ এটাকে তুই একটা কাজ কর, এটাকে এই যে 1/2 এক জায়গায় আসছিল না, ওটাকে 2 নং সমীকরণ নাম দে। আর -1 যেখানে আসলো ওটাকে 3 নং সমীকরণ নাম দে। 1/2 যেখানে আসছিল সেটাকে 2 নং সমীকরণ নাম দে, আর -1 যেখানে আসলো ওটাকে 3 নং সমীকরণ নাম দে। আমরা লিখব 2 ও 3 থেকে পাই, 2 ও 3 থেকে পাই x বাই y প্লাস z সমান সমান y বাই z প্লাস x সমান সমান z বাই x প্লাস y এটা ইকুয়ালস টু 1/2 বা মানে x প্লাস y প্লাস z যদি 0 না হয় তাহলে অ্যানসার আসবে 1/2, আর x প্লাস y প্লাস z যদি 0 হয় তাহলে অ্যানসার আসবে -1। আর মজার জিনিস x প্লাস y প্লাস z কিছু না কিছু তো একটা হবে, হয় 0 হবে বা 0 হবে না, দুইটার মধ্যে একটা না একটা তো হবে। মানে উত্তরটা সব সময় হয় -1 আসবে বা 1/2 আসবে। শিওর? বদল অঙ্কটা নেক্সট তাহলে কত নম্বর হবে? আচ্ছা, প্রমাণ করো কোন বৃত্তের বৃত্তচাপ, এটা তো বাদ গেল, 7 নম্বর যেটা লেখা আছে। তারপরে দুই মুখ খোলা লোহার বৃত্তচাপ এটা বাদ দিলাম, লম্ব বৃত্তাকার ড্রাম এটা বাদ দিলাম, ধূমপান বিরোধী প্রচার এটা করব। ঠিক আছে, কোশ্চেনটা লেখ, ধূমপান বিরোধী প্রচারের ফলে, ধূমপান বিরোধী প্রচারের ফলে, ধূমপান বিরোধী প্রচারের ফলে, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা, প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা, ধূমপায়ী মানে যারা ধূমপান করে, ঠিক আছে,
তো ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.1/4% হারে হ্রাস পায়। প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.1/4% হারে হ্রাস পায়। বর্তমানে কোন শহরে 33,750 জন 33,750 জন ধূমপায়ী থাকলে 33,750 জন ধূমপায়ী থাকলে 33,750 জন ধূমপায়ী থাকলে 33,750 জন ধূমপায়ী থাকলে ওকে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল? 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল? 3 বছর পূর্বে ওই বছরে কতজন ধূমপায়ী ছিল? এটা কোথাকার অঙ্ক? সমহার বৃদ্ধি বা সমহার হ্রাসের। এই ক্ষেত্রে কি হচ্ছে, সমহার বৃদ্ধি না হ্রাস? হ্রাস। তো এই ক্ষেত্রে এই জনসংখ্যার ফর্মুলাটা কি ছিল? P into 1 minus r/100 ঠিক আছে। যে তোর P হচ্ছে জনসংখ্যা, 3 বছর আগে জনসংখ্যা ছিল P, কত পার্সেন্ট? 6.1/4% হারে কমছে, আর সময় হচ্ছে 3 বছর, তাহলে P into 1 minus r/100 to the power n করলাম, আর ওটা কার সাথে সমান করব? 33,750 করে দেখবো n এর মান কত আছে। সেটুকুনি অঙ্ক। চলো শুরু করি। তাহলে এখানে হচ্ছে ধরা হলো, ধরি 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল 3 জন। অতএব প্রতি বছর 6.1/4% is equal to 25/4% হারে যদি ধূমপায়ীর সংখ্যা হ্রাস পায়, তবে 3 বছর পরে, তাহলে 3 বছর, আচ্ছা 3 বছর পূর্বে বলতে না, 3 বছর পরে ধূমপায়ীর সংখ্যা হবে P into 1 minus R হচ্ছে 25/4 divided by 100 to the power 3 এত জন is equals to P into 1 minus 25/400 to the power 3 এত জন। 25 আর 400 করতে মনে হয় কাটাকাটি যায়, 16 পজিশন 8 পজিশন কত হয়? 200, 16 পজিশন 400, এটা 1/16, তাহলে এটা ইকুয়ালস টু P into 1 minus 1/16 হোল কিউব এত জন, অর্থাৎ P into 15/16 তার কিউব এত জন। ঠিক আছে, 15/16 এত কিউব। কোশ্চেনে সেই ধূমপায়ীর সংখ্যা বলা আছে কত? 33,750। তাহলে প্রশ্ন অনুযায়ী P into 15/16 তার কিউব এটা ইকুয়াল টু 33,750। এখান থেকে আমাদের P এর মানটাকে বের করে নিতে হবে। তার মানে P ইকুয়াল টু 33,750 গুণ 16 কিউব ডিভাইডেড বাই 15 কিউব,
অর্থাৎ p ইকুয়াল টু 33750 ইনটু 16 ইনটু 16 সমান কোথায় 256 ডিভাইডেড বাই 15 ইনটু 15 ইনটু 15। ঠিক আছে তো এবার কর। হ্যাঁ কোনো কোশ্চেন আছে? তাহলে শুরু করি। 15 দুগুণ 30, 2250 15 দুগুণ 30, 15 75, 2250, তাই তো? আর এখানে আবার 15 দিয়ে কাটে 15 শূন্য, আবার 15 দিয়ে কাটে 10। তার মানে p ইকুয়াল টু ফার্স্টে 16 আর 256 গুণ করো, তারপরে 10 দিয়ে গুণ করা হবে। 256 ইনটু 16 দেখো কত আসে? 256 ইনটু 16 বল 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 40966 ফাইনাল आंसर তো 40966 না একটু ভুল হলো তোর 256 ইনটু 16 একটু ভুল হয়েছে মনে হয় 40000 হবে না 49660 হবে সম্ভবত দেখি 636 আচ্ছা 30 3 হলো 7 হলো 12 আর 3 15 আচ্ছা এদিকে 6 5 2 6 9 0 4 4096 তার পিছনে একটা শূন্য তার পিছনে একটা শূন্য 40960 40960 ঠিক আছে এতজন লোক ছিল সেখান থেকে কমে এখন বর্তমানে হয়েছে 33750 জন ঠিক আছে না তাহলে অতএব 3 বছর পূর্বে 40960 জন ধূমপায়ী ছিল এরপরে হিসাব মতন আবার ওই a বাই b প্লাস c এর অঙ্কটা করা উচিত ঠিক আছে কিন্তু এটা অলরেডি করে আসলাম আমরা ওটাকে অ্যাভয়েড করে পরের যে অঙ্কটা সেটা করছি ঠিক আছে এটাকে আমার হয়ে গেছে অলরেডি তাই আমি করছি না a b c d ক্রমিক সমানুপাতিক প্রমাণ করতে বলেছে b - a হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার প্লাস b - d হোল স্কয়ার ইকুয়াল টু a - d হোল স্কয়ার এরকম অঙ্ক এর আগেও হয়েছে আমাদের কি করে করতে হয় মনে পড়ে কি করে করব a by b equal to b by c equal to c by d a by b equal to b by c equals to c by d করলাম তারপরে equal to k করলাম তারপর a is equal to k is equal to c কে c তো কোশ্চেনটাকে তো দেবো কোশ্চেনটা হচ্ছে a b c d a b c d ক্রমিক সমানুপাতিক a b c d ক্রমিক সমানুপাতিক a b c d ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো b minus c whole square plus c minus a whole square plus b minus d whole square और বলছি b minus c whole square যোগ c minus a whole square যোগ b minus d whole square সমান সমান a minus d whole square হ্যাঁ কি বলছিস তোরা a by b equal to b by c equals to c by d এটা বলবো তাই তো তাহলে ক্রমিক সমানুপাতি যেহেতু বলেছে যেহেতু কোশ্চেনে বলা আছে a b c d ক্রমিক সমানুপাতি আমরা কি করব তাই a b c d যেহেতু ক্রমিক সমানুপাতি বলা আছে আমরা লিখব a by b এটা equal to b by c equal to c by d equal to k ধরে নিই অতএব a equal to কত হবে b কে অতএব b equal to হয়ে যাবে c কে অতএব c equal to হবে d কে ঠিক আছে তো এটা মিলিয়ে নিই দাঁড়া a is equal to তাহলে কি c কে স্কয়ার হবে ওটা আমি চিন্তা করছি a equal to d কে কিউব
dk কিউব হ্যাঁ dk কিউব dk কিউব b ইকুয়াল টু হবে dk স্কয়ার আর c ইকুয়াল টু dk হয়ে যাবে। এই মানগুলোকে তারপরে বসাতে হবে, ঠিক আছে? তাহলে হবে এটা কি, অতএব বা এটা ইকুয়াল বা এখান থেকে অতএব লিখব, অতএব a ইকুয়াল টু bk, এটা ইকুয়াল টু b মানে কি লেখা, b মানে হচ্ছে ck, আমি b এর জায়গায় এই যে b, এই b এর জায়গায় ck লিখলাম, আর বাইরে আরেকটা k আছে তাহলে k লিখলাম, তার মানে এটা হয়ে গেল ck স্কয়ার। এখনো শেষ হয়নি, a ইকুয়াল টু ck স্কয়ার পেলাম, c মানে আবার কি ছিল, ডিকে তাহলে c এর জায়গায় dk লেখা হলো, বাইরে আছে k স্কয়ার, তার মানে কত হয়ে গেল dk কিউব, অতএব a ইকুয়াল টু dk কিউব হয়ে গেল। হলো, একই রকম ভাবে b এর মানটা বের করতে হবে, আবার b ইকুয়াল টু ck, তার মানে b ইকুয়াল টু c এর জায়গায় মানটা বসাই dk, তার সাথে k গুণ, তার মানে b ইকুয়াল টু dk স্কয়ার, তার মানে b ইকুয়াল টু dk স্কয়ার। এখন আসে অঙ্কটাতে কি বলেছে, বাম পক্ষে b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার প্লাস b - d হোল স্কয়ার, LHS লিখি জিনিসটাকে দেখে দেখে, b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার, b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার প্লাস কি লাস্টে a মাইনাস প্লাস b - d হোল স্কয়ার, b - d হোল স্কয়ার। ওকে, আমাদের কি করতে হবে, জাস্ট মানগুলো বসাতে হবে। তো b এর জায়গায় যদি মানটা বসে, b এর মানটা ছিল হচ্ছে dk স্কয়ার, তাহলে dk স্কয়ার মাইনাস c এর মান ছিল dk, তাহলে dk বসলো, তার হোল স্কয়ার প্লাস c এর ভ্যালু ছিল হচ্ছে c ইকুয়ালস টু dk মাইনাস a এর মান dk কিউব বসানো হলো, তার হোল স্কয়ার প্লাস b এর ভ্যালু হচ্ছে dk স্কয়ার মাইনাস d তার হোল স্কয়ার, এটা ইকুয়াল এখান থেকে কত কমন যাচ্ছে, ডিকে তাহলে dk যদি কমন নেই, বাইরে হোল স্কয়ার আছে, ডিকে তাহলে d স্কয়ার ডি স্কয়ার k স্কয়ার হয়ে বেরিয়ে যাবে, তাহলে k - 1 থাকবে ভিতরে, তার হোল স্কয়ার হবে যোগ, একই রকম ভাবে এখান থেকে কত কমন যাচ্ছে dk, তাহলে d স্কয়ার k স্কয়ার বাইরে বের হলো, পরে থাকলো 1 - k স্কয়ার তার হোল স্কয়ার, এখান থেকে কমন যাচ্ছে শুধু d, তাহলে d স্কয়ার বের হলো, k স্কয়ার - 1 তার হোল স্কয়ার। ওভারঅল কমন গেল d স্কয়ার, পড়ে থাকলো k স্কয়ার ইনটু k - 1 হোল স্কয়ার প্লাস k স্কয়ার ইনটু 1 - k স্কয়ার তার হোল স্কয়ার যোগ k স্কয়ার - 1 তার হোল স্কয়ার। কিছু করার নেই, এগুলো সবকে ভাঙতে হবে এবং দেখতে হবে যে d স্কয়ার ইনটু কত আসে শেষে, ঠিক আছে? এটা ইকুয়াল টু d স্কয়ার ইনটু ব্র্যাকেটে k স্কয়ার ইনটু k স্কয়ার - 2k প্লাস 1 plus k square into 1 minus 2k square plus k to the power 4 plus k to the power 4 minus 2k square plus 1 bracket close. Okay, चलो e is equal to d square into bracket देखी कत আসে k square into k square k to the power 4 k square into minus 2k cube k square into 1 plus k square into 1 again plus k square minus 2 k to the power 4 plus k to the power 6 जोग k to the power 4
minus 2k square plus 1 bracket close equal to d square সব তোমরা k টু দি পাওয়ার 6 একটা পাচ্ছি আমরা তাই না k টু দি পাওয়ার 6 পাচ্ছি তারপরে কত পাচ্ছি তারপরে পেলাম হচ্ছে k টু দি পাওয়ার 6 এর ঠিক পরে প্লাস 2k টু দি পাওয়ার 4 দেখ এখানে দুটো k টু দি পাওয়ার 4 আছে প্লাস 2k টু দি পাওয়ার 4 লিখলাম তার ঠিক পরে মাইনাস 2k টু দি পাওয়ার 4 আছে লেখা হলো তারপরে আছে মাইনাস 2k কিউব লেখা হলো তারপরে দুটো k স্কয়ার দেখতে পাচ্ছি যোগ করলে 2k স্কয়ার লেখা হলো তারপরে মাইনাস 2k স্কয়ার দেখতে পাচ্ছি লেখা হলো যোগ 1 লেখা হলো তাহলে এখান থেকে কিছু টার্ম কেটে যাচ্ছে k টু দি পাওয়ার 4 গুলো কাটছে k স্কয়ার গুলো কেটে যাচ্ছে তাহলে d স্কয়ার ইনটু কত থাকছে k টু দি পাওয়ার 6 মাইনাস 2k কিউব প্লাস 1 তাহলে d স্কয়ার ইনটু বলতে পারবি এটাকে কি লেখা যায় k টু দি পাওয়ার 6 মাইনাস 2k কিউব প্লাস 1 খুব ইজি k টু দি পাওয়ার 6 মাইনাস 2k কিউব প্লাস 1 k cube plus 1 k কিউব k cube minus 1 গুড k কিউব মাইনাস 1 হোল স্কয়ার তাহলে এটাকে লিখতে পারি k কিউব মাইনাস 1 হোল স্কয়ার খেয়াল করে দেখ k কিউবের পাওয়ার 2 হলে k টু দি পাওয়ার 6 চলে আসে কারণ এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্রে পড়ে যাচ্ছে k কিউব মাইনাস 1 হোল স্কয়ার কি করব d এর পাওয়ারও 2 আছে আর k কিউব মাইনাস 1 হোল স্কয়ার এরও পাওয়ারে 2 আছে তার মানে একসাথে এদের পাওয়ারকে কম্বাইন করে লেখা যায় k কিউব মাইনাস 1 গোটাটার পাওয়ার 2 মানে d দিয়ে গুণ করে দেওয়া যাবে dk কিউব মাইনাস d হোল স্কয়ার আর খেয়াল করে দেখ dk কিউব কার মান ছিল মনে করার চেষ্টা কর dk কিউব কার মান ছিল কাকে বলা হচ্ছিল dk কিউব তাহলে আমরা এখানে লিখে দিতে পারি a মাইনাস d হোল স্কয়ার আসলে লিখে দিই যেহেতু a ইকুয়াল টু dk কিউব তার মানে এটাই হয়ে যাচ্ছে RHS তাহলে এর প্রমাণ